ইওর ইন্টারনেট স্কুল চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। তো আজকে আমরা ক্লাস 8 রায়ান মার্টিন কোশ্চেন ব্যাংক অনুসারে মডেল সেট 5 কোশ্চেন অ্যান্সারগুলো সলভেশন করব। তো দেরি না করে চলো ভিডিওটা শুরু করা যাক। প্রথমে বলেছে 1 তুমি যদি মাঝ সমুদ্রে একটি জাহাজের ডোলড্রামস থেমে থাকো তাহলে তুমি অপশান এ সুমেরুবৃত্ত, অপশান বি মকরী, অপশান সি নিরক্ষীয় এলাকায় আছো। সঠিকটা হচ্ছে অপশান সি নিরক্ষীয় এলাকায় আছো। তারপর 1-2 দক্ষিণ আমেরিকায় দেখতে পাওয়া যাবে অপশান এ গভীরতম হ্রদ, অপশান বি দীর্ঘতম পর্বতশ্রেণী, অপশান সি উচ্চতম স্থান। সঠিকটা হচ্ছে অপশান বি দীর্ঘতম পর্বতশ্রেণী। তারপর 1-3 অশ্ব অক্ষাংশ দেখা যায় অপশান এ 50 ডিগ্রি থেকে 60 ডিগ্রি উত্তর দক্ষিণ, অপশান বি 25 ডিগ্রি থেকে 35 ডিগ্রি উত্তর দক্ষিণ, অপশান সি 40 ডিগ্রি থেকে 45 ডিগ্রি উত্তর দক্ষিণ অক্ষাংশে। সঠিকটা হচ্ছে অপশান বি 25 ডিগ্রি থেকে 35 ডিগ্রি উত্তর দক্ষিণ। তারপর 1-4 রকি পার্বত্য অঞ্চলের উষ্ণবায়ু অপশান এ বোরো, অপশান বি সিরক্ষ, অপশান সি চিনুক নামে পরিচিত। সঠিকটা হচ্ছে অপশান সি চিনুক নামে পরিচিত। তারপর 1-5 আমেরিকা যুক্তরাষ্ট্রের মধ্যে সর্বাধিক গম উৎপন্ন হয় অপশান এ কলোরাডো, অপশান বি ডাকোটা, অপশান সি মিচিগান রাজ্যে। সঠিকটা হচ্ছে অপশান বি ডাকোটা রাজ্যে। তারপরে হচ্ছে 1-6 সেন্ট লরেন্স নদীর উৎস অপশান এ আথাবাস্কা হ্রদ, অপশান বি অন্টারিও হ্রদ, অপশান সি সেলকিক পর্বত। সঠিকটা হচ্ছে অপশান বি অন্টারিও হ্রদ। তারপরে হচ্ছে 1-7 যে তাপমাত্রায় বায়ু সম্পৃক্ত হয় তা হলো ওই বায়ুর অপশান এ গলনাঙ্ক, অপশান বি শিশিরাঙ্ক, অপশান সি ঘনীভবন। সঠিকটা হচ্ছে অপশান বি শিশিরাঙ্ক। তারপরে হচ্ছে 1-8 অ্যানাবেটিক বায়ু একটি, অপশান এ নিয়ত বায়ু, অপশান বি সামরিক বায়ু, অপশান সি স্থানীয় বায়ু। সঠিকটা হচ্ছে অপশান বি সামরিক বায়ু। তারপরে 1-9 পৃথিবীর বৃহত্তম নদী হলো অপশান এ নীল, অপশান বি আমাজন, অপশান সি গঙ্গা। সঠিকটা হচ্ছে অপশান বি আমাজন। তারপর 1-10 বাম্পি ক্লাউড নামে পরিচিত হলো অপশান এ সিরাস, অপশান বি স্ট্র্যাটোকিউমুলাস, অপশান সি সিরোকিউমুলাস মেঘ। সঠিকটা হচ্ছে অপশান বি স্ট্র্যাটোকিউমুলাস। তারপর 2-1 একটি শীতল স্থানীয় বায়ুর নাম হলো ড্যাশ, উত্তরটা হচ্ছে বোরো। তারপর হচ্ছে 2-2 সেন্ট লরেন্স নদী ড্যাশ মহাসাগরে পতিত হয়েছে, উত্তরটা হচ্ছে আটলান্টিক। তারপরে হচ্ছে 2-3 ড্যাশ মেঘে ঢাকা আকাশ দেখতে অনেকটা ম্যাকারেল মাছের পিঠের মতো। তারপর হচ্ছে 2-4 উত্তর আমেরিকার হ্রদ অঞ্চলের শহর পৃথিবীর রবার এর রাজধানী নামে পরিচিত, উত্তরটা হচ্ছে অ্যাক্রন। তারপর হচ্ছে 2-5 পর্বতের অনুবাদ ঢালকে ড্যাশ বলা হয়, উত্তরটা হচ্ছে বৃষ্টির ছায় অঞ্চল। তারপর হচ্ছে 2-6 নিরক্ষীয় অঞ্চলে সারা বছর ড্যাশ চাপ বিরাজ করে, উত্তরটা হচ্ছে নিম্ন। তারপর হচ্ছে 2-7 ড্যাশ খ্রিস্টাব্দে পানামা খালটি কাটা হয়, উত্তরটা হচ্ছে 1914। তারপর 2-8 ড্যাশ বায়ুর অপর নাম বাণিজ্য বায়ু, উত্তরটা হচ্ছে আয়ন। তারপর হচ্ছে 2-9 ড্যাশ পৃথিবীর বৃহত্তম নিকেল খনি, উত্তরটা হচ্ছে সার্টবেরি। তারপর হচ্ছে 2-10 পৃথিবীর শ্রেষ্ঠ ময়দা উৎপাদক কেন্দ্র ড্যাশ, উত্তরটা হচ্ছে বাফেলো। তারপর 3 বলেছে শুদ্ধ অশুদ্ধ নির্বাচন করো। 1 বলেছে আয়ন বায়ুর গতিবেগ উত্তর গোলার্ধের তুলনায় দক্ষিণ গোলার্ধে কম, এটা হচ্ছে অশুদ্ধ। তারপর 2 বলেছে অ্যাঞ্জেল পৃথিবীর উচ্চতম জলপ্রপাত, এটা হচ্ছে শুদ্ধ। তারপর 3 বলেছে আমেরিকা যুক্তরাষ্ট্রের ডাকোটা রাজ্যে সবচেয়ে বেশি গম উৎপাদিত হয়, এটাও শুদ্ধ। তারপরে 4 বলেছে অরিনকো নদীর অববাহিকায় ল্যানস সমভূমি অবস্থিত, এটাও শুদ্ধ। তারপর 3-5 সুন্দরবনকে পৃথিবীর ফুসফুস বলা হয়, এটা অশুদ্ধ। তারপর 3-6 পম্পাস অঞ্চলের স্থানীয় বায়ুর নাম পম্পেরো, এটা শুদ্ধ। তারপর 3-7 2 মেরুবৃত্ত প্রদেশে নিম্নচাপ সৃষ্টি হয়েছে, এটা অশুদ্ধ। তারপর 3-8 বায়ু সবসময় নিম্নচাপ অঞ্চল থেকে উচ্চচাপ অঞ্চলের দিকে প্রবাহিত হয়, এটা অশুদ্ধ। তারপর 3-9 লিবিয়া মরুভূমির উষ্ণ ও ধূলিপূর্ণ বায়ুকে সিরক্ষ বলা হয়, এটা শুদ্ধ। তারপর 3-10 কানাডিয়ান সিল্ট অঞ্চলের উত্তর দিকে সাভানা জলবায়ু দেখা যায়, এটা অশুদ্ধ। তারপরে টিকা লেখো। 1 বলেছে ITCZ। ITCZ মানে হচ্ছে ইন্টার ট্রপিক্যাল কনভারজেন্স জোন, এর অর্থ হলো আন্তঃক্রান্তীয় অভিসরণ অঞ্চল। সংজ্ঞা কর্কটীয় ও মকরীয় উচ্চচাপ বলয় থেকে যথাক্রমে উত্তর পূর্ব আয়নবায়ু ও দক্ষিণ পূর্ব আয়নবায়ু সারা বছর নিয়মিতভাবে নিরক্ষীয় নিম্নচাপ বলয়ের দিকে প্রবাহিত হয়ে পরস্পর মিলিত হয়। এই দুই বায়ুর মিলন অঞ্চলকে আন্তঃক্রান্তীয় অভিসরণ অঞ্চল বা ITCZ বলা হয়। অবস্থান 5 ডিগ্রি উত্তর থেকে 5 ডিগ্রি দক্ষিণ অক্ষরেখার মধ্যে এই অঞ্চল অবস্থিত। তো এই অঞ্চলে বায়ু উষ্ণ ও ঊর্ধ্বগামী হয়, ফলে শান্তভাবে বিরাজ করে। 2 পৃথিবীর 3টি অংশ জুড়ে এই অঞ্চল অবস্থান করেছে। সবচেয়ে বড় অংশটি ভারত মহাসাগর থেকে প্রশান্ত মহাসাগর পর্যন্ত বিস্তৃত। দ্বিতীয় অংশটি রয়েছে আফ্রিকার
পশ্চিমে আটলান্টিক মহাসাগরে এবং তৃতীয় অংশটি রয়েছে দক্ষিণ আমেরিকার পশ্চিমে প্রশান্ত মহাসাগরে। তারপর 4-2 অশ্ব অক্ষাংশ। অশ্ব অক্ষাংশের সংজ্ঞা: কর্কটীয় ও মকরীয় উচ্চচাপ বলয়কে অশ্ব অক্ষাংশ বলা হয়। অবস্থান: উভয় গোলার্ধে 25 ডিগ্রি থেকে 35 ডিগ্রি অক্ষাংশের মধ্যে অবস্থিত। সৃষ্টি: কর্কটীয় ও মকরীয় উচ্চচাপ বলয় বরাবর শীতল ও ভারী বায়ু উপর থেকে নিচে নেমে আসায় ভূপৃষ্ঠের সমান্তরালে কোনো বায়ুপ্রবাহ দেখা যায় না, ফলে বলয়দ্বয়ে শান্ত অবস্থা বিরাজ করে। এ কারণে ষোড়শ শতকে পালতোলা জাহাজগুলি এই শান্ত বলয়ে এসে গতিহীন হয়ে পড়ত, ফলে মধ্যপ্রাচ্য ইউরোপ থেকে আসা ঘোড়াভর্তি জাহাজগুলির পশ্চিম ভারতীয় দ্বীপপুঞ্জ ও আমেরিকায় যেতে অনেক বেশি সময় লাগত। এই সময় পানীয় জল ও খাবারের সংকট কমাতে এবং জাহাজকে হালকা করার উদ্দেশ্যে নাবিকরা বেশ কিছু ঘোড়া অশ্ব সমুদ্রের জলে ফেলে দিত। এই কারণে এই দুই ক্রান্তীয় শান্ত বলয় অশ্ব অক্ষাংশ নামে পরিচিত। 3. 22 ব্যালট সূত্র। কারণ 1857 সালের ডাচ আবহাওয়াবিদ 22 ব্যালট বায়ুচাপের পার্থক্য ও বায়ুপ্রবাহের মধ্যে সম্পর্ক নির্ণয় করতে গিয়ে এই সূত্র আবিষ্কার করেন, তাই তার নাম অনুসারে 22 ব্যালট সূত্র নামকরণ করা হয়। সূত্র: 22 ব্যালট সূত্রানুসারে উত্তর গোলার্ধের বায়ু যে দিক থেকে প্রবাহিত হয় সেদিকে পেছন ফিরে দাঁড়ালে বাম দিকের অপেক্ষা ডান দিকে অধিক বায়ুচাপ অনুভূত হয়, অর্থাৎ ডান দিকে উচ্চচাপ ও বাম দিকে নিম্নচাপ হয়। দক্ষিণ গোলার্ধে এর ঠিক বিপরীত অবস্থা লক্ষ্য করা যায়। পরে 4-4 এস্টেনসিয়া। দক্ষিণ আমেরিকার পম্পাস তৃণভূমির অধিবাসীদের প্রধান জীবিকা পশুপালন। এই অঞ্চলের পশ্চিমে বৃষ্টিপাতের পরিমাণ কম হলেও পূর্বাংশে প্রচুর বৃষ্টিপাত হয়, যা দীর্ঘাকার উৎকৃষ্ট ঘাস আলফালফা এর বৃদ্ধিতে সাহায্য করে, ফলে এই অঞ্চলে গবাদি পশু প্রতিপালন করা হয়। পশুপালনের জন্য নিয়োজিত আর্জেন্টিনার বৃহদায়তন খামারগুলোকে এস্টেনসিয়া বলে। এই খামারগুলির আয়তন প্রায় 50,000 একর ও এখানে আনুমানিক 20,000 পশুপালন করা হয়। 4-5 মৃত্যু উপত্যকা। আমেরিকার মধ্যভাগের পর্বতশ্রেণী সর্বদক্ষিণে ক্যালিফোর্নিয়ার সিয়েরা নেভাদার দক্ষিণ পূর্ব দিকের উপত্যকাটি সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 90 মিটার নিচু, ফলে এই উপত্যকায় প্রাপ্ত জলের পরিমাণ খুবই কম এবং এই জলের লবণতা অত্যন্ত বেশি হয়। জলের অধিক লবণতার কারণে কোনো জীব এখানে বেঁচে থাকতে পারে না। জীবন ধারণের পক্ষে প্রতিকূল এই গভীর উপত্যকাকে তাই মৃত্যু উপত্যকা বলা হয়। অঞ্চলটি উত্তর আমেরিকা মহাদেশের উষ্ণতম অর্থাৎ 56 ডিগ্রি সেলসিয়াস ও সমগ্র পশ্চিম গোলার্ধের সবচেয়ে নিম্নতম অঞ্চল। এখানে সোনা পাওয়া যায়। এই গুজবে বহু লোক সোনা সংগ্রহের উদ্দেশ্যে আসে এবং অত্যধিক উষ্ণতা ও জলের অভাবে তরুণ মারা যায়। 6 যোজক। যে সংকীর্ণ ভূখণ্ড দুটি মহাদেশকে একসঙ্গে যুক্ত করে বা দুটি জলভাগকে পৃথক করে তাকে যোজক বলে। উদাহরণ: উত্তর আমেরিকা ও দক্ষিণ আমেরিকা মহাদেশের মাঝে অবস্থিত পানামা যোজক। 1 চিত্রসহ সমুদ্রবায়ু ও স্থলবায়ুর উৎপত্তি ও প্রভাব আলোচনা করো। বায়ু: সমুদ্র থেকে স্থলভাগের দিকে প্রবাহিত বায়ুকে সমুদ্রবায়ু বলে। উৎপত্তি: দিনের বেলা সূর্যের তাপে স্থলভাগ জলভাগের তুলনায় দ্রুত উষ্ণ হয়ে ওঠে, তখন স্থলভাগের বায়ু উষ্ণ প্রসারিত ও হালকা হয়ে ওপরে উঠে গেলে নিম্নচাপ সৃষ্টি হয়। অপরদিকে সমুদ্রের জল স্থলভাগের তুলনায় শীতল হওয়ায় সেখানে উচ্চচাপ বিরাজ করে, ফলে দিনের বেলা সমুদ্রের উচ্চচাপ থেকে স্থলভাগের নিম্নচাপের দিকে অপেক্ষাকৃত শীতল আরামদায়ক সমুদ্রবায়ু প্রবাহিত হয়। গতি: সূর্য ওঠার কিছু সময় পর থেকে এই বায়ু বইতে শুরু করে এবং বিকালে ও সন্ধ্যের দিকে এর গতিবেগ বেড়ে যায়। বিকেলে গতিবেগ ঘন্টায় 15 থেকে 25 কিমি পর্যন্ত হয়। কলকাতা, দীঘা, পুরীতে গ্রীষ্মকালে সন্ধ্যাবেলায় সমুদ্রবায়ুর প্রভাবে আরম্ভ হয়। ছবিটা দেখে নাও, ছবিটা কিন্তু পেন্সিলে আঁকবে। আর হচ্ছে স্থলবায়ু। থেকে সমুদ্রের দিকে প্রবাহিত বায়ুকে স্থলবায়ু বলে। উৎপত্তি: সূর্যাস্তের পর দ্রুত তাপ বিকিরণ করে স্থলভাগ শীতল হয়ে পড়ে, কিন্তু সমুদ্রের ওপরের বায়ু তখনও স্থলভাগের তুলনায় বেশি উষ্ণ থাকে, তাই রাতে স্থলভাগের উপর উচ্চচাপ ও জলভাগের উপর নিম্নচাপ সৃষ্টি হয়, ফলে স্থলভাগ থেকে সমুদ্রের দিকে বায়ু প্রবাহিত হয়। উল্লেখ্য, সমুদ্র উপকূলবর্তী অঞ্চলে এই বায়ু বিশেষভাবে অনুভব করা যায়। গতিবেগ: ভোরবেলা এই বায়ুর গতিবেগ বেড়ে যায়। বায়ুর প্রকৃতি: স্থলভাগ থেকে আসার জন্য এই বায়ু শুষ্ক প্রকৃতির হয়। প্রভাব: এই বায়ুর প্রভাব কম, কেবল মৎস্যজীবীদের মাছ ধরতে সুবিধা হয়। ছবিটা দেখে নাও, ছবিটা কিন্তু পেন্সিলে আঁকবে। 2 উত্তর আমেরিকার হ্রদ অঞ্চলে কৃষি উন্নতির কারণ ব্যাখ্যা করো। অঞ্চল উত্তর আমেরিকার অন্যতম কৃষি উন্নত অঞ্চলের কারণগুলি হল: ভূমি: এখানকার বিস্তীর্ণ তরঙ্গায়িত সমতল ভূমি কৃষিকাজের পক্ষে উপযুক্ত। জলবায়ু: পরিমিত বৃষ্টিপাত ও উষ্ণতাযুক্ত নাতিশীতোষ্ণ আর্দ্র জলবায়ু গম, যব, ভুট্টা প্রভৃতি ফসল উৎপাদনের পক্ষে বিশেষ উপযোগী। মাটি: এখানকার উর্বর চার্ণোজম মাটি কাজের পক্ষে আদর্শ। জলসেচ: হ্রদগুলি থেকে কৃষির প্রয়োজনীয় জল জলসেচের মাধ্যমে সহজেই পাওয়া যায়।
বর্ষাবর্তন কি জমিতে বারবার ফসল চাষ না করে পর্যায়ক্রমে বিভিন্ন ফসল চাষ করার ফলে একদিকে যেমন জমির উর্বরতা বজায় থাকে, তেমনি অপরদিকে উৎপাদনও বেশি হয়। আধুনিক কৃষি ব্যবস্থার যন্ত্রপাতি ও রাসায়নিক সারের মাধ্যমে আধুনিক পদ্ধতিতে কৃষিকাজ করা হয়। এমনকি মিশ্র কৃষি ও ফসল চাষ এবং পশুপালন ব্যাপক প্রচলন দেখা যায়। চাহিদা জনবহুল অঞ্চল হওয়ায় হ্রদ অঞ্চলে কৃষিজ ফসলের ব্যাপক চাহিদা রয়েছে। তাছাড়া পশুখাদ্য হিসেবে ভুট্টার চাহিদা ব্যাপক। এছাড়াও প্রচুর সুলভ শ্রমিক ও সরকারি সাহায্য ও সহযোগিতার ফলে এই অঞ্চলটি কৃষির দিক থেকে উন্নত হয়েছে। 3. কানাডার শিল্ড অঞ্চল কাষ্ঠ ও কাগজ শিল্পে উন্নত কেন? শিল্ড অঞ্চলে কানাডা নিউজ প্রিন্ট উৎপাদনে পৃথিবীতে প্রথম স্থান অধিকার করে। এই কাগজ শিল্পকেন্দ্রগুলি হল ভ্যাঙ্কুভার, পাইন পয়েন্ট, অটোয়া, মন্ট্রিল, উইনিপেগ, টরন্টো, কুইবেক, বাকিংহাম প্রভৃতি। কাষ্ঠ ও কাগজ শিল্পে অভাবনীয় উন্নতির কারণগুলি হল: 1. কাঁচামালের সুবিধা। উত্তর আমেরিকা মহাদেশের অন্তর্গত কানাডার মধ্যভাগে বিস্তীর্ণ অঞ্চল জুড়ে এক সুবিশাল সরলবর্গীয় বনভূমি সৃষ্টি হয়েছে, যা পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম অরণ্যভূমি। প্রথম হচ্ছে ইউরেশিয়ার তৈগা। এই অরণ্যের নরম কাঠ কাগজ শিল্পের প্রধান কাঁচামাল। অরণ্যের তলদেশ পরিষ্কার থাকে, ফলে কাঠ সংগ্রহে বিশেষ সুবিধা হয় এবং একই প্রজাতির গাছ এক জায়গায় পাওয়া যায় বলে প্রয়োজন মতো কাঠ সংগ্রহ করা যায়। সুলভ পরিবহন। শীতকালে এই অঞ্চলে তুষারপাত হয়। শীতকালের শেষ দিকে বৃক্ষগুলি গুঁড়ি কেটে জমা বরফের ওপর ফেলে রাখা হয়। গ্রীষ্মকালে এই বরফ গলে গেলে গাছের গুঁড়িগুলি জলস্রোতে ভেসে এসে নদীর তীরে বড় বড় করাত কলগুলিতে পৌঁছয়। সেখানে গুঁড়িগুলোকে নির্দিষ্ট মাপ করে কাটা হয়। বরফ গলা জলস্রোতে গুঁড়িগুলিকে ভাসিয়ে করাতকলে আনার ফলে ব্যয় খুব কম হয়। পর্যাপ্ত জলবিদ্যুৎ। শিল্ড অঞ্চলের খরস্রোতা নদীগুলি থেকে উৎপন্ন জলবিদ্যুৎ শক্তি কাগজ শিল্পের প্রয়োজনীয় বিদ্যুতের চাহিদা মেটায়। উন্নত প্রযুক্তি। এখানে কলকারখানাগুলিতে কাঠ চেরাই, কাগজ তৈরি প্রভৃতি কাজে অতি উন্নত প্রযুক্তির ব্যবহার লক্ষ্য করা যায়। অন্যান্য কারণ: এছাড়া দক্ষ শ্রমিকের যোগান, প্রচুর মূলধন বিনিয়োগ, সরকারি সহযোগিতা প্রভৃতি কারণে এখানে কাগজ শিল্প উন্নতি লাভ করেছে। তারপর 5-4 পম্পাস অঞ্চলে কৃষিকাজ ও পশুপালন সম্পর্কে যা জানো লেখো। অঞ্চলের কৃষিকাজ। পম্পাস দক্ষিণ আমেরিকা তথা পৃথিবীর একটি অন্যতম কৃষি সমৃদ্ধ অঞ্চল। কৃষি পদ্ধতি। পম্পাস অঞ্চলে মূলত ব্যাপক কৃষি পদ্ধতিতে কৃষিকাজ করা হয়, যা মূলত যন্ত্র নির্ভর, তবে এখানে মিশ্র কৃষি ব্যবস্থার প্রচলন রয়েছে। এই আধুনিক কৃষি পদ্ধতি অনুসরণ করার ফলে পম্পাস অঞ্চলে কৃষিতে উৎপাদনের পরিমাণ অনেক বেশি। কৃষির উন্নতির কারণ: বিস্তীর্ণ সমতল ভূমি। পম্পাস অঞ্চলের বিস্তীর্ণ সমতল ভূমি বাণিজ্যিক কৃষির জন্য আদর্শ। নাতিশীতোষ্ণ জলবায়ু, সমভাবাপন্ন জলবায়ু, পরিমিত উষ্ণতা ও পর্যাপ্ত বৃষ্টিপাত কৃষির সহায়ক। উর্বর মৃত্তিকা। জৈব পদার্থ সমূহ উর্বর চার্নজম মৃত্তিকা, নদীগঠিত উর্বর পলি ও লোয়েস মৃত্তিকা ফসল উৎপাদনের জন্য উপযুক্ত। সেচ। ভৌমজলের মাধ্যমে জলসেচের জন্য বা নদী থেকে জলসেচের জন্য হাওয়া কল ও পাম্প ব্যবহার করা হয়। বৈজ্ঞানিক পদ্ধতি মেনে জলসেচ করা হয়। মিশ্র কৃষি ব্যবস্থা। শস্য ও পশুজাত দ্রব্যের বিপুল চাহিদা থাকায় এই অঞ্চলে মিশ্র কৃষি পদ্ধতি চাষাবাদ করা হয়। উন্নত প্রযুক্তি। কৃষি খামারগুলি উন্নত প্রযুক্তিবিদ্যার সাহায্যে গড়ে উঠেছে বলে এখানে শস্য রাখার পাশাপাশি বড় বড় কৃষি যন্ত্রপাতি যেমন হারভেস্ট, থ্রেশার প্রভৃতিও রাখা হয়। এই সকল কারণে এখানে কৃষি ব্যবস্থা দ্রুত হারে বিকাশ লাভ করেছে। উৎপন্ন ফসল। গম এই অঞ্চলের প্রধান কৃষিজ ফসল। পশ্চিম দিকে বাহিয়া ব্লাঙ্কার প্রায় 1100 কিমি দীর্ঘ স্থান জুড়ে গম চাষ হয়। গম উৎপাদনে আর্জেন্টিনা দক্ষিণ আমেরিকার দেশগুলির মধ্যে প্রথম এবং রপ্তানিতে পৃথিবীতে পঞ্চম স্থান অধিকার করেছে। এছাড়া এখানে ভুট্টা, যব, তিসি, অতসি, বার্লি, কার্পাস, তামাক, ইক্ষু, সয়াবিন, সূর্যমুখী, ভোজ্য তৈলবীজ, আপেল, নাশপাতি, খোবানি, চেরি, পিচ প্রভৃতি নানান রকম ফল, শাকসবজি এবং পশুখাদ্য, আলফা ঘাস প্রচুর পরিমাণে উৎপন্ন হয়। প্রচুর পরিমাণে দানাশস্য উৎপাদিত হয় বলে একে দক্ষিণ আমেরিকার শস্য ভাণ্ডার বলা হয়। আর্জেন্টিনা ও উরুগুয়ে পম্পাস তৃণভূমি পৃথিবীর গুরুত্বপূর্ণ বাণিজ্যিক পশুপালন কেন্দ্র। পশুপালনের উন্নতির কারণ: পম্পাস অঞ্চলে পশুপালন প্রভূত উন্নতির কারণ হল চারণভূমি। পশুচারণের জন্য বিশাল অঞ্চল জুড়ে তৃণভূমির অবস্থান, যা পশুখাদ্যের চাহিদা মেটায়। অনুকূল জলবায়ু।
নাতিশীতোষ্ণ জলবায়ু এই অঞ্চলে পশুপালনের উপযোগী। পশুখাদ্যের যোগান। পুষ্টিকর পশুখাদ্য হিসাবে আলফালফা ঘাসের চাষ। চাহিদা দুধ, ঘি, মাখন, চিজ প্রভৃতি পশুজাত দ্রব্যের বিশ্বব্যাপী চাহিদা থাকায় এই অঞ্চল পশুপালনে উন্নত প্রযুক্তি। পশুজাত দ্রব্য সংরক্ষণের জন্য কসাইখানাগুলি শীততাপ নিয়ন্ত্রিত ও রেফ্রিজারেশন ব্যবস্থা যুক্ত হয়। এই অঞ্চল পশুপালনে উন্নত। পশুপালন পদ্ধতি। পশুপালন খুব উন্নত মানের। এখানে সাধারণত দুটি পদ্ধতিতে পশুপালন করা হয়ে থাকে, যথা গৌচ নামক উপজাতি গোষ্ঠীদের দ্বারা যাযাবর পশুপালন এবং বড় বড় কৃষি খামারে বাণিজ্যিকভাবে পশুপালন। এখানে প্রধানত গরু, মোষ, মরিনো ও চেবিয়েট জাতীয় ভেড়া, শূকর প্রভৃতি পশুপালন করা হয়। এখানকার বৃহদায়তন খামারগুলিকে এক্সটেন্সিয়া বলে। এই খামারগুলির আয়তন প্রায় 50,000 একর এবং এখানে আনুমানিক 20,000 পশু পালিত হয়। উৎপন্ন পশুজাত দ্রব্য। প্রতিপালিত পশু থেকে প্রচুর পরিমাণে মাংস, চামড়া, দুধ, দুগ্ধজাত দ্রব্য, গুঁড়ো দুধ, মাখন, ঘি, চিজ, পনির, ক্রিম প্রভৃতি উৎপন্ন হয়। গোমাংস রপ্তানিতে আর্জেন্টিনা বিশ্বে প্রথম এবং উৎপাদনে চতুর্থ স্থান অধিকার করেছে। পশম উৎপাদনে আর্জেন্টিনা পৃথিবীতে ষষ্ঠ ও উরুগুয়ে অষ্টম স্থান অধিকার করেছে। এছাড়া এই অঞ্চলে গরুর মাংসের নির্যাস, চর্বি, হাড়ের গুঁড়ো, সার, মার্জারিন প্রভৃতি উৎপাদিত হয়। এখানকার মাংস প্যাক করার কেন্দ্রগুলোকে বলে ফ্রিগোরিফিকো। পশুপালন কেন্দ্র। বুয়েনস এয়ার্স প্রদেশের দক্ষিণ পূর্ব অংশই পম্পাস অঞ্চলের প্রধান পশুপালন কেন্দ্র। এয়ার্স প্রদেশে বিভিন্ন পশু প্রতিপালন করা হয়। আন্দিজ পর্বতের পাদদেশে অবস্থিত কর্ডোবা অঞ্চলে প্রধানত দুগ্ধ প্রদানকারী গরু প্রতিপালন করা হয়, তাই অঞ্চলে দুগ্ধ শিল্পের জন্য বিখ্যাত। পশুপালনের সমস্যা। পম্পাস অঞ্চলে পশুপালনের প্রধান দুটি সমস্যা হলো এখানে মাঝে মাঝে গ্রীষ্মকালে খরা দেখা দেয় এবং দুই, প্রায়ই পশু রোগের প্রাদুর্ভাব ঘটে। এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে ভিডিওটাকে অবশ্যই লাইক করে দিও এবং আমাদের চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। এই ধরনের ভিডিও নোটিফিকেশান জলদি পেতে হলে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার পাশাপাশি পাশে থাকা বেল আইকনে গিয়ে অবশ্যই ক্লিক করে দিও, যাতে করে ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে তোমরা তার নোটিফিকেশান পেয়ে যাও। আর দেখবে ভিডিওর ডিসক্রিপশানে আমাদের টেলিগ্রাম এবং হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক দেওয়া আছে, সেখানে তোমরা জলদি জয়েন হয়ে যাও। এই সমস্ত কোশ্চেন অ্যান্সার সলভেশনের পিডিএফ এবং বিভিন্ন সাজেশনের ফ্রি পিডিএফগুলো কালেকশন করার জন্য। তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।